রাজধানীর মিরপুরে মিলেমিশেই চলছে চাঁদাবাজি। ১৫০-র বেশি স্থানে এ চাঁদাবাজির ঘটনা ঘটছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যেমন এর সঙ্গে জড়িত, ঠিক একইভাবে পুলিশের কিছু কর্মকর্তার নামও এসেছে। এ নিয়ে আজকের নির্বাচিত খবর আছে। আমি আব্দুল্লাহ হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। আপনাকে ধন্যবাদ। আজ আপনি বেশ বড় একটি আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোর পত্রিকায়। মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, কি উঠে এসেছে আপনার এই প্রতিবেদনে মিরপুরের চাঁদাবাজি নিয়ে? বেসিক্যালি আমরা চাঁদাবাজির উপরে কাজটা করেছি। মিরপুরে চাঁদাবাজিটা সবচেয়ে বড় আর কি। মিরপুর এলাকায় অনেকগুলি স্পট, প্রায় ১.৫ শতাধিক স্পট আছে যেখানে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজিটা হয়। এখানে ধরেন রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী রয়েছেন, পুলিশেরও কেউ কেউ এই চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট। চাঁদাবাজি অনেকগুলি খাত রয়েছে, যেমনি ফুটপাত একটা খাত, তারপর আপনি ধরেন জুট ব্যবসা, পোশাক কারখানা, নির্মাণাধীন যে আবাসিক যে কোম্পানিগুলি আছে সেখান থেকে চাঁদা নেওয়া, বিভিন্ন বড় বড় অফিস থেকে চাঁদা নেওয়া, এরকম প্রায় ১৬ থেকে ১৭টা খাত আছে চাঁদাবাজির, যার প্রায় সবগুলি মিরপুরে আছে এসব খাতের। আচ্ছা, আমরা হচ্ছে যে কারা এটার সাথে সংশ্লিষ্ট কিংবা কাদের দায়, আমরা ওই দিকে একটু পরে যাচ্ছি। এখানে ধরেন যে আপনি কয়েকটা খাত বললেন, এখান থেকে মূলত চাঁদাবাজিটা হয় কিভাবে ফুটপাতের চাঁদাবাজি যদি আপনাকে এবং বলি, পরিমাণ কেমন সেগুলো? সেটা যদি বলি, ধরেন ফুটপাতের চাঁদাবাজির একটা বড় জায়গা, সেটা হলো ফুটপাতে দোকান বসে, ধরেন বিভিন্ন রকমের দোকান বসে, সেখানে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। একটা দোকানে ধরেন ২ থেকে ৪টা লাইট থাকে, লাইট প্রতি ৫০ টাকা করে নেওয়া হয়, এটা একটা বিষয়। আর ওইখানে বসার জন্য ধরেন আপনার ২০০ থেকে ৫০০ টাকা, কোথাও ২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। দিনে? এটা স্থান বেঁধে দিনে। ধরেন একটা স্পটে আমরা যেটা হিসাব করে দেখেছি যে মিরপুর ১ নম্বর থেকে, মানে মিরপুর ১০ থেকে ১৩ নম্বর সেকশনে এইখানে প্রায় ১২০০-র মতো দোকান আছে ফুটপাতে এবং অন্যান্য দোকান আছে। ওইখান থেকেই মাসে প্রায় ৯০ লাখ টাকা চাঁদাবাজি হয়। এটা একটা চিত্র। এর বাইরে আপনার জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি হয়। তারপরে বিভিন্ন নির্মাণ আবাসন প্রতিষ্ঠানগুলিতে ধরেন চাঁদাবাজি হয়। কেউ জমি কিনতে গেলে অথবা বিক্রি করতে গেলে, কেউ ভবন নির্মাণ করতে গেলে ব্যক্তিগতভাবে, সব জায়গাতেই চাঁদাবাজি হয়। এর পাশাপাশি লেগুনা স্ট্যান্ড আছে, তারপরে মূল সড়কে ট্রাক স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড বসিয়ে এগুলিতে চাঁদাবাজি করা হয়। আপনি বললেন যে দলীয় পরিচয় এখানে চাঁদাবাজি হয়, মানে এখানে কোন কোন দল জড়িত এবং তারা কিভাবে এখান থেকে চাঁদাবাজি? আচ্ছা, আমরা এই কাজটা করেছি বেসিক্যালি পুলিশের তালিকা ধরে। পুলিশের তালিকা, যে তালিকাটা পুলিশ করেছে সেটা থানা পুলিশ, এসবি এবং গোয়েন্দা বিভাগ মিলে তালিকাটা করেছে। সেই তালিকায় যে আমরা যে ১২৮০ জনের মতো চাঁদাবাজের একটা সংখ্যা পেয়েছি, সেই সংখ্যায় দেখা যাচ্ছে যে বেশিরভাগই ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কেউ ওয়ার্ড পর্যায়ের নেতা, কেউ আবার ধরেন থানার সভাপতি, সেক্রেটারি, আবার কেউ আছে ধরেন এদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারা আবার মহানগরের নেতা আছে। এরকম নানান পদমর্যাদার নেতাকর্মীরা রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য দলেরও নেতাকর্মী আছেন, ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, তারপরে জাতীয় পার্টির কেউ কেউ আছেন, এরকমও আমরা পেয়েছি। এটার একটা ব্যাখ্যা হলো, ধরেন যে এলাকায় চাঁদাবাজি হয় দীর্ঘদিন ধরে, ওই যে আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে এখানে চাঁদাবাজি গত ১৭ বছর করছেন, তার পুরো ঘাটগুলো জানা। এখন ওইখানে গেলে ধরেন বিএনপির কেউ ওইখানে গিয়ে চাঁদাবাজি করবে, তারই কাজে লাগাচ্ছে, যে কারণে উনি ওইখানে রয়ে গেছে, যে কারণে আমাদের শিরোনামটা হচ্ছে মিলেমিশে চাঁদাবাজি। আচ্ছা, আপনার প্রতিবেদনে এটা উঠে এসেছে যে পুলিশেরও কেউ কেউ এটার সাথে সংশ্লিষ্ট, ওই চাঁদাবাজির সঙ্গে। আহ, সেটা কারা কারা এবং কোন পদমর্যাদার কর্মকর্তারা? এইটা আসলে একটা ধরেন একটা ইয়ার মতো, নেক্সাসের মতো। ধরেন পুলিশের একদম এসআই, মানে সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে এটা একদম উপরের ধরেন ডিসি, তারপরে আরও উপরের পদমর্যাদার কর্মকর্তার এর ভাগ পেয়ে থাকে। তবে আমরা তালিকা যেটা পেয়েছি যে মিরপুর অঞ্চলের মিরপুর থানা, শাহ আলী থানা এবং ট্রাফিক পুলিশের বেশ কিছু কর্মকর্তার এখানে সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। এখানে মিরপুর থানার ওসি, উনি ইতিমধ্যেই একটা ঘুষ কেলেঙ্কারির বিষয় সামনে আসায় ওনাকে অলরেডি প্রত্যাহার করে নেওয়া হয়েছে
এবং এর পাশাপাশি চাঁদাবাজির যে টাকাটা যে ওনারা সংগ্রহ করেন, রাজনৈতিক নেতা শীর্ষ সন্ত্রাসীরা ফিল্ড থেকে চাঁদাটা তোলেন। আর একজন এসআই, মিরপুর থানার একজন এসআই, ওনার নাম তরিকুল ইসলাম, উনি এদের সাথে যোগসাজশ করে এই টাকার ভাগটা ওসিকে পাইয়ে দেন। এরকম সব জায়গায় মোটামুটি এরকম ধরেন কোনো অফিসারের মাধ্যমে এই টাকাগুলির ভাগ পান ওসিরা। আচ্ছা, আপনি তো বললেন ইতিমধ্যে যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে প্রত্যাহার করা হচ্ছে। আহ, আমরা একটু যোগ করতে চাই যে আপনার এই যে চাঁদাবাজি নিয়ে যে বিশেষ প্রতিবেদন আপনার যাচ্ছে, এইটা আজকে প্রথম পর্ব গেল, রাইট? জি, মানে 3 পর্বে 3 পর্বের হবে। 3 ধারাবাহিক প্রতিবেদন যাবে। তো মিরপুরের তো একটা বড় কি বলবো, মানে একটা, আপনি যদি চাঁদাবাজি বলেন, আর্থিক অনৈতিক লেনদেনের কথা বলেন, এখানে গাবতলী বাস স্ট্যান্ড রয়েছে, বাস টার্মিনাল, আন্তজেলা বাস চলাচল এবং উত্তরবঙ্গের বাসগুলো এখান থেকে যায়, অর্থাৎ এটা একটা বিশাল জায়গা। আপনার প্রতিবেদনে মানে গাবতলীতে কিভাবে চাঁদাবাজি হয়, এটা যদি বলতেন একটু। গাবতলীতে চাঁদাবাজি হয় কয়েকটা ভাগে। যেমন ধরেন যারা আন্তজেলা বাস টার্মিনালটা যারা ইজারা নেন, এদের কিছু লোকজন আছে, এরা চাঁদাবাজি করেন। ধরেন টার্মিনালের ভিতরে কিছু দোকানপাট আছে, আবার টার্মিনালের বাইরে কিছু দোকানপাট আছে। ভিতরের দোকানগুলি তো ইজারাই নেন, ওইখান থেকে বৈধভাবে এত টাকা তোলেন। এর আশেপাশে যে দোকানগুলি থাকে ওইখান থেকে এদের লোকজন যখন যে ইজারা পায় সেই এই টাকাগুলি নেয়। ওইখানে খাত আছে, ধরেন টার্মিনালের বাইরে ফুটপাত আছে, টার্মিনালের বাইরে খাবারের দোকান আছে, টার্মিনালের বাইরে আপনার ধরেন ওই কাউন্টার আছে, বাস কাউন্টার আছে। এগুলি থেকে নিয়মিত চাঁদাবাজি এরা করে না। এর বাইরে বাস, মানে বাস থেকেও হয়, কিন্তু এটা এটা ধরেন অনেকটা সমঝোতায় হয়। এটা ধরেন সবাই ওখান থেকে ভাগ পায় আর কি। তবে বেসিক্যালি আমরা তো আসলে বাস কেন্দ্রিক ইয়েটা করি না, আমরা করেছি ফুটপাত এবং আর অন্যান্য এই বালু থেকে। বালু ব্যবসা নিয়েও দেখলাম হ্যাঁ, আমিন বাজারে সম্ভবত। আমিন বাজার না, এটা হলো গাবতলী দ্বীপনগর নামে একটা জায়গা আছে। সেটা হলো আমিন বাজার ব্রিজে যাওয়ার আগে বাম পাশে, এটা হাজারীবাগের যে বেরিবাদের যে রোডটা গেছে ওইখানে ধরেন আপনার 1 কিলো দূরেই আর কি এই দ্বীপনগর এলাকা। ওইখানে 5 আগস্টের আগ পর্যন্ত, মানে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত ওই প্লটগুলি সরকারি প্লট, ওগুলি খালি ছিল। 5 আগস্টের পরে ওইখানকার একজন মানে মহানগর উত্তরের একজন যুবলীগ নেতা, উনি ওইখানে ভরাট করে এই বালুর গদি বসিয়েছেন, যেটা হলো ব্যবসা করছেন। এটা জমিটা সিটি কর্পোরেশনে, কিন্তু উনি এইটাকে ভাড়া দিচ্ছেন আর কি। এবং প্রত্যেকটা দোকান থেকে 15 থেকে 20 হাজার করে মাসে নেওয়া হয়। এরকম প্রায় 10টা দোকান আছে। এর বাইরেও ওই এলাকায় প্রায় কয়েকশো ইট বালু খোয়া বিক্রির দোকান আছে, সেখান থেকেও নিয়মিত চাঁদাবাজি করা হয়। আচ্ছা, এখন এই যে নতুন সরকার আসলো, নতুন নির্বাচিত সরকার, যদিও আগে আসলে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিরোধী দলগুলো মানে এই চাঁদাবাজির সঙ্গে বিএনপি জড়িয়ে নানা ধরনের কথা বলছে। নবনির্বাচিত সরকার এখন হচ্ছে, নতুন সরকার কি বলছে, মানে তারা কি এই চাঁদাবাজি মানে নির্মূল করতে চায় নাকি, মানে তাদের অবস্থানটা কি এখন? আপনি হয়তো খেয়াল করেছেন যে গত 2 দিন আগে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে ঢাকায় সাঁড়াশি অভিযানের একটা বার্তা দিয়েছেন। সেখানে সে বলেছেন যে তারা একটা তালিকা করেছেন চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক এবং অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে তারা সাঁড়াশি অভিযান করবেন। আমি যেটা কাজ করতে গিয়ে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন লেভেলের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে এই তালিকাটা বেশ অনেক দিন ধরেই রেডি ছিল, প্রস্তুত ছিল। কিন্তু একটা দলে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নাম বেশি আসছে, প্রায় ধরেন 90% উপরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, যে কারণে এটা তারা ওয়েট করেছে যে এটা সরকারের একটা সবুজ সংকেত পাওয়ার জন্য। কারণ হঠাৎ করে তারা অভিযান শুরু করলে সেটা যদি আবার ভিন্ন অন্যরকম কোনো কিছু হয়, সরকার যদি আবার নাখোশ হয়, যে কারণে তারা ওয়েট করছে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী উনিও নিজে থেকে বলেছেন যে চাঁদাবাজির তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন, ওভারঅল সরকার থেকে যখন একটা সবুজ সংকেত পেয়েছেন তখন তারা অভিযান শুরু করেছেন। আপনি জেনে থাকবেন ইতিমধ্যে মানে 1 মে থেকে গত 4 তারিখ পর্যন্ত প্রায় তালিকাভুক্ত চাঁদাবাজ ধরা হয়েছে 100-র মতো, এবং প্রায় 200-র মতো, 100 সংখ্যাটা 74 হবে, আর তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের ওপর নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
থাকুন ভালোর সাথে, আলোর পথে।